হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু আজকে নিয়ে এসেছি আবারও একটা সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজির উপরে ক্লাস। দেখো, আমরা অলরেডি প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য কী, বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে, সেই সম্পর্কে আমাদের একটি সম্যক ধারণা এসেছিল। আজকে আমি নতুন একটা পার্ট, যেটা হচ্ছে বৃদ্ধির বৈশিষ্ট্য এবং বিকাশের বৈশিষ্ট্য, এটা নিয়ে আলোচনা করব। যদি তোমরা কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। দেখো, আমি ক্লাস শুরুতেই একটু আগের ক্লাসের যে ব্যাপার সেটাকে একটু ইন এ নাটসেল বলে রাখি। বৃদ্ধি হচ্ছে আকার আয়তন, দৈহিক আকার আয়তন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। আর বিকাশ মানে আকার আয়তনের সাথে সাথে গুণগত মান, কার্যাবলীর যে উন্নতি, সেটাকে বলে বিকাশ। আজকে আমরা প্রথমে দেখে নেব বৃদ্ধির বৈশিষ্ট্য কি। দেখো, বৃদ্ধি মানে তো আমি প্রথমেই বলছি দৈহিক আকার আয়তন বেড়ে যাওয়া। একটি বাচ্চা শিশু মাঝে মধ্যেই দেখবে বলে না যে শিশুটা কত বড় হয়ে গেছে, এটাই বৃদ্ধি। কিন্তু সেই বৃদ্ধির বৈশিষ্ট্য কি? প্রথমেই হচ্ছে বৃদ্ধি পরিবেশ এবং বংশগতির মিথস্ক্রিয়ার ফল। দেখো, বৃদ্ধি এটাও পরিবেশ এবং বংশগতির এটারও পরিবেশ এবং বংশগতি ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। পরিবেশ এবং বংশগতির প্রভাবের ফলেই বৃদ্ধির তারতম্য হয়। সেটা কেমন জিনিস? বংশগতি, বাবা মা ওদের বাড়ির সবাই লম্বা, বলে না, তো এটা বংশগতি, এটা হেরিডিটি। আবার পরিবেশ, সে কেমন পরিবেশে আছে, আর্থসামাজিক পরিবেশ, হয় না, যে একটু মোটামুটি পরিবেশ ভালো, সেই সমস্ত বাড়ির বাচ্চাদের বৃদ্ধিও ভালো হবে। নেক্সট হচ্ছে বৃদ্ধিতে অনুশীলনের প্রভাব রয়েছে। বৃদ্ধিতে অনুশীলন, তুমি দেখবে বাইসেপ, বডি, এই যে বিভিন্ন ধরনের যে ইয়েগুলোর জন্য আমরা জিমে যাই। জিমে কি করে? বডিটাকে আবার সুন্দর বানায়। তুমি দেখবে বলে না যে খুব হাইটটা ছোট হয়ে গেছে, বলছে একটু ঝুলে থাক। সকালে যখন এক্সারসাইজ করতে যাচ্ছ, ফিজিক্যাল এক্সারসাইজ করতে যাচ্ছ, তখন একটু ঝুলে থাকো, তাহলে তোমার হাইটটা একটু বাড়তে পারে। আমি বলতে চাইছি বৃদ্ধি অনেকাংশেই অনুশীলন নির্ভর। অনুশীলন মানে প্র্যাকটিস যদি তুমি করো, বৃদ্ধি অনেকাংশেই তারতম্য ঘটতে পারে। নেক্সট হচ্ছে বিভিন্ন বয়সে শিশুদের বৃদ্ধির হার বিভিন্ন রকমের হয়। বিভিন্ন বয়স মানে কি? আজকে একটি ছোট্ট বাচ্চা জন্মানোর পরবর্তী মুহূর্ত পর্যন্ত, একটা সময় পর্যন্ত যতদিন বৃদ্ধি চলে, সব বয়সে বৃদ্ধির হার কিন্তু সমান নয়। প্রথম দিকটাতে একটা হারে বৃদ্ধি হয়, তারপরে আবার একটা অন্য হারে, এবং সে যখন আরও একটু বড় বয়স সন্ধিক্ষণ, সেই জায়গায় আবার বৃদ্ধির হার বাড়ে। আমি বলছি এই যে তারতম্য হয়, বিভিন্ন বয়সে বৃদ্ধির হারের তারতম্য হয়। একই সাথে বিভিন্ন শিশুদের বৃদ্ধির হার বিভিন্ন রকমের। এই রকমটা টেকেন অ্যাজ গ্র্যান্টেড ধরে নেওয়া যাবে না যে এই পৃথিবীর সমস্ত বাচ্চারা এক হারেই বাড়বে। তাহলে কি করে এই বিভিন্ন রকমের বাচ্চাদেরকে দেখা যায়, কেউ খুব লম্বা হয়ে গেছে, কেউ খুব বেটে হয়ে গেছে, তাহলে বিভিন্ন শিশুদের বৃদ্ধির হার বিভিন্ন রকমের হবে, এটাও মাথায় রাখতে হবে। নেক্সট যেটা রয়েছে, কি বলছে, একটি বয়স পর্যন্ত শিশুদের বৃদ্ধির হার নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক। দেখো, বৃদ্ধি কিন্তু সারা জীবন চলে না। একটা বয়সের পরে বৃদ্ধি এসে থেমে যায়। কখন থেমে যায়? যে পয়েন্টটাতে, যে ইয়েটাতে, মানে যে জাংচারটাতে এসে বৃদ্ধিটা থামে, সেটাকে বলে পরিণমন। পরিণমন মানে কি? ম্যাচুরেশন। আমি আগের দিন আলোচনা করছিলাম যে ভাত যখন রান্না হয়, দেখবে মা কাকিমারা ভাতটাকে তুলে একবার দেখে নেন যে এটা সেদ্ধ হয়েছে কিনা। ওই একই রকম ভাবে, ওই যেমন সেদ্ধর পরে আর ভাতটাকে নামিয়ে দেওয়া হয় উনুন থেকে, কারণ তারপরে না হলে তো নষ্ট হয়ে যাবে। একই রকম ভাবে এটারও পরিণমন আছে, ম্যাচুরেশন আছে। একটা টাইম পর্যন্ত বৃদ্ধি হবে, তারপরে থেমে যাবে, আর বৃদ্ধি হবে না। তো এটা হচ্ছে বৃদ্ধির বৈশিষ্ট্য। দেখো, নোটস আছে, ভালো করে দেখে নাও। এরপরে আমরা যেটা আলোচনা করব, বিকাশের বৈশিষ্ট্য। এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। বিকাশের বৈশিষ্ট্য, বিকাশ কি? বিকাশ মানে হচ্ছে ডেভেলপমেন্ট। আমি অলরেডি বলেছিলাম বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য। তোমরা যারা এই ক্লাসটা করছো, অবশ্যই আগের ক্লাসটা একবার দেখে নেবে, তাহলে তোমাদের এই ক্লাসটা আরো বেশি ফ্রুটফুল মনে হবে। বিকাশ না, বৃদ্ধির মতো তুমি খালি চোখে দেখতে পাবে না। এটা পর্যবেক্ষণ করতে হবে, তাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তাহলে তুমি তার বিকাশ দেখতে পাবে। কারণ দৈহিক আকার আয়তন বৃদ্ধি এটা খালি চোখেই দেখা যায়, কিন্তু একটা বাচ্চা
একটা শিশু, একটা মানুষ একটা কাজকে কেমনভাবে পারছে, সমাজে তার কী রকমের তার নামডাক রয়েছে, এই সমস্ত কিছু সে মানসিকভাবে মানবিকভাবে কতটা বড়, এই সমস্ত কিছুর জন্য তোমাকে পর্যবেক্ষণ করতে হবে। তো এটাই যদি বিকাশ হয়, তাহলে বিকাশের বৈশিষ্ট্যও রয়েছে। প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে অবিচ্ছিন্ন প্রক্রিয়া। বিকাশ একদম ভ্রূণ অবস্থা থেকে আমৃত্যু বিকাশ চলে। আমি বারবার বলছি, বিকাশ মানে কেবলমাত্র দৈহিক বিকাশ ভেবো না, মানসিক বিকাশ হতে পারে, নৈতিক বিকাশ হতে পারে, সামাজিক বিকাশ হতে পারে, ভাষার বিকাশ হতে পারে। তো এটা কিন্তু একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া, একদম ধারাবাহিকভাবে হয়ে যায়। এখানে মাঝে কোনো স্টপ, মাঝে কোনো ব্লক নেই, অবিচ্ছিন্ন প্রক্রিয়া, কোনো বিচ্ছিন্নতা নেই। একদম মানে জন্মাবার প্রাক মুহূর্ত থেকে মৃত্যুর আগে পর্যন্ত বিকাশ হয়ে যায়। এবং মাঝে কোনো ধরনের যে 2 বছরের জন্য বিকাশ বন্ধ থাকলো, না, হবে না। বিকাশ অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস প্রসেস, এটা বন্ধ হয় না, এটা থামে না। তাহলে এটা হচ্ছে ফার্স্ট একটা পয়েন্ট। নেক্সট হচ্ছে ক্রমসংযোজনশীল প্রক্রিয়া। ক্রমসংযোজনশীল কথাটার মানে কি? মানে হচ্ছে পরপর হয় এবং একটার সাথে আরেকটা কানেক্টেড। তুমি যদি কখনো সিঁড়িতে ওঠো, এটা হয় না ধাপগুলো, একটা ধাপ থেকে আরেকটা ধাপে উঠলে, তার থেকে আরেকটা ধাপে উঠলে, তুমি কখনোই পারবে না যে প্রথমেই হয়তো 10 নম্বর ধাপে গিয়ে উঠলে, এটা সম্ভব নয়, কারণ একে অপরের সাথে কানেক্টেড। ক্রমসংযোজনশীল প্রক্রিয়া মানে একটি বাচ্চার যে বিকাশ হচ্ছে, একটি শিশুর যে বিকাশ হচ্ছে, সেটি একটি স্তরের সাথে আরেকটি স্তর খুব সুন্দরভাবে তারা একে অপরের সাথে সম্পর্কিত। একটা স্তরকে বাদ দিয়ে আরেকটা স্তর কখনো হবে না। তার কারণটা হচ্ছে বিকাশ হচ্ছে ক্রমসংযোজনশীল প্রক্রিয়া। কোনো স্তরকে বাদ দিয়ে আরেকটা স্তরে পৌঁছে গেলাম হবে না। তুমি আজকে নিজের পড়াশোনার এই জায়গাটা দেখো তো, সেই প্রাইমারি স্কুল থেকে আস্তে আস্তে ক্লাস 1, 2, 3 এরকম আস্তে আস্তে তো যাচ্ছে। হঠাৎ করে যদি একটা বাচ্চা এসে বলে যে আমি ক্লাস 10-এ ভর্তি হবো, হবে কি? সম্ভব হবে কি? কেন তুমি 10 ভর্তি, তুমি 9 কোথায় জানলে, তুমি 8 কই জানলে, তুমি 6 কই জানলে? একই রকম ভাবে একটা বিকাশ যখন হবে, আজকে যে বিকাশের স্তরটিতে একটি বাচ্চা দাঁড়িয়ে আছে, তার আগের বিকাশের স্তরের উপরে এই বিকাশের স্তর কিন্তু খুব ভালোভাবে কানেক্টেড। আবার আগামীতে যে বিকাশের স্তরে বাচ্চাটি পৌঁছাবে, সেখানেও কিন্তু বাচ্চাটি কানেক্টেড। তাই এটা ক্রমসংযোজনশীল প্রক্রিয়া। নেক্সট হচ্ছে সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া। এটা কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া, মানে একটি সুন্দরভাবে, একটি হারমোনিয়াস ওয়েতে বিকাশটি হয়। পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিটাকে তুমি ডিনাই করতে পারবে না। আজকে একটা শিশু যে কোনো দিক থেকে দেখো, এটা সামঞ্জস্যপূর্ণ। যেমন বিকাশ, একটা ছোট্ট বাচ্চা হয়তো হাঁটতে শিখছে, এটা তো প্রথমেই কি সে একদম ছুটবে? এটা তো হতে পারে না। সে কি করবে? প্রথমে উপুড় হয়ে বসবে, আস্তে আস্তে কিছু একটা ধরে ওঠার চেষ্টা করবে, তারপর আস্তে আস্তে হাঁটবে। দেখো, সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া মানে কি হচ্ছে, আমি যদি ওই বিভিন্ন বিকাশের কথা বললাম না, আমি যদি যে কোনো একটি স্পেশাল বিকাশের কথা বলছি, সেখানেও আমি বুঝতে পারছি যে তোমাকে পর হবে, একটা পদ্ধতি আছে, একটা প্রসেস আছে। আমি এটাই বলতে চাইছি, একটা প্রসেস আছে। তুমি আজকে কিছু একটা রান্না করতে যাবে, যে কোনো কাজের একটা প্রসেস আছে, একটা মোডাস অপারেন্ডি আছে। তুমি একটা রান্না করবে, প্রথমেই তুমি যদি একটা সাপোজ ভাত রান্না করবে, প্রথমে তোমাকে উনুন জ্বালাতে হবে, হাঁড়িটা বসাতে হবে, তারপরে সেটাতে জল দিতে হবে, তারপরে চাল দিতে হবে, তারপরে টাইম ধরে কিছুক্ষণ করলে তারপরে ভাতটা হবে। তুমি যদি প্রথমেই চাল দিয়ে দাও, উনুন না ধরি, হবে কি? সে একই রকমভাবে এটাও একটা সামঞ্জস্যপূর্ণ, একটা সুন্দর পদ্ধতি, যে পদ্ধতিটা পর হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া। এরপরে হচ্ছে পৃথকীকরণ অভিমুখ হয়। পৃথকীকরণ অভিমুখ মানে কি? এই বাচ্চাদের যখন বিকাশ হয়, এই বিকাশটি কিন্তু একটি বিশেষ দিক নির্দেশ করে। যেমন বাচ্চাদের বিকাশ, তুমি দৈহিক বিকাশের যদি কথা বলি, সামগ্রিক থেকে বিশেষের দিকে যায়। তুমি ছোট্ট বাচ্চাকে দেখবে, আমি বলেছি না যে সিডিপি ক্লাসটা করার সময় বাড়ির আশেপাশে, বাড়িতে যদি কোনো ছোট্ট বাচ্চা থাকে, তাকে ভালো করে ওয়াচ করো।
দেখো, এরপর হচ্ছে পৃথকীকরণ অভিমুখী প্রক্রিয়া। পৃথকীকরণ অভিমুখী প্রক্রিয়া, এটা আমি বারবার বলছি। একটা বাচ্চার যে বিকাশ হবে সেটি একটি নির্দিষ্ট দিক, একটি নির্দিষ্ট সিস্টেমে হয়। সেখানে কি হচ্ছে, মনে করো একটা বাচ্চা কিভাবে প্রথম তার দৈহিক বিকাশের জায়গাটা দেখলেই বুঝতে পারবে যে একটা ছোট্ট বাচ্চা প্রথমে যখন কোনো একটা জিনিসকে ধরতে যায় তখন সে পুরো সমগ্র শরীরটা দিয়ে ধরতে চায়। এই হাতের ব্যবহার, আঙ্গুলের ব্যবহার এগুলো পারে না। আস্তে আস্তে যত সে বড় হয় তত সেই বিকাশ প্রক্রিয়াটা তার সামগ্রিক থেকে বিশেষ হয়। একটা ছোট্ট বাচ্চা, সে বড় হয়ে গেছে, সে এখন কোনো একটা জিনিস ধরতে গেলে পুরো শরীর জুড়ে ধরে না, সে একটা হাত দিয়েই কোনো জিনিসকে ধরে নিতে পারে। কিন্তু যখন সে ছোট্ট ছিল তখন কিন্তু সে পারতো না। কেন পারতো না? কারণ এটাই বিকাশের পৃথকীকরণ প্রক্রিয়ার অভিমুখী প্রক্রিয়া, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে শৃঙ্খলিত প্রক্রিয়া, শৃঙ্খল, চেইন। আমি বারবার বলছি বিকাশের যে বিভিন্ন ধরনের দিক আছে, আমি শুধুমাত্র তোমাকে দৈহিক বিকাশের কথা বলছি না, সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ বা বৌদ্ধিক বিকাশ, ভাষার বিকাশ, এই সমস্ত রকমের মানসিক বিকাশ, এই প্রতিটি বিকাশ একে অপরের সাথে কানেক্টেড। একটা মানুষের নৈতিক বিকাশ হলে তার অটোমেটিক সামাজিক বিকাশ হবে। তুমি যদি নৈতিক গুণবান সম্পন্ন মানুষ হও, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু এইটা সম্পর্কে তোমার যদি আইডিয়া থাকে, তুমি যদি প্রকৃত অর্থে একজন মানুষ হও, তোমার অটোমেটিক সমাজে তোমার একটা আলাদা প্রভাব থাকবে। তুমি যদি চুপচাপ হও, তুমি কারোর সাথে কথা বলতে চাইছো না, তুমি একটু ইন্ট্রোভার্ট টাইপ হলে, তুমি চুপচাপ ঘরের মধ্যে আবদ্ধ থাকলে, তোমার অটোমেটিক মানসিক বিকাশ এবং সামাজিক বিকাশ দুটোই ব্যাহত হবে। বোঝাতে পারছি? একটু ভালো করে তাহলে বোঝো। তাহলে এই বিকাশ প্রক্রিয়ায় যতগুলো বিভিন্ন এই যে মাল্টি টাইপস অফ যে ডেভেলপমেন্ট আছে একটা বাচ্চার বা একটা মানুষের, সেগুলো একে অপরের সাথে ক্লোজলি কানেক্টেড। একটার সাথে একজন মানুষের নৈতিক বিকাশ হলে অটোমেটিক সামাজিক বিকাশ হবে। একটা মানুষের দৈহিক বিকাশ ঠিকঠাকভাবে যদি হয়, অবশ্যই তার মানসিক বিকাশ তার দেখা যাবে। আবার অনেক সময় এই যে কানেকশনটা, এইটাকে বলে হচ্ছে গিয়ে শৃঙ্খলিত প্রক্রিয়া। নেক্সট হচ্ছে জটিল প্রক্রিয়া। বৃদ্ধি যেমন মোটামুটিভাবে চোখে দেখতে পেলে একটা সিস্টেম আছে, বেড়ে যাওয়া মোটামুটি সবটাই ব্ল্যাটার্ন, মানে হচ্ছে ক্লিয়ার। বিকাশ কিন্তু সেটা নয়। বিকাশ জটিল প্রক্রিয়া। ইটস আ ভেরি ডিফিকাল্ট প্রসেস, ইটস আ ভেরি কমপ্লেক্স প্রসেস। এমন প্রচুর মানুষ দেখবে যার দৈহিক বিকাশ হয়নি কিন্তু মানসিক বিকাশ হয়েছে। শারীরিকভাবে অতটাও সে এজাইল নয়, অতটাও অ্যাক্টিভ নয়, পারে না, কিন্তু মন, ব্রেন হাইলি ট্যালেন্টেড। এমন অনেক মানুষ পেয়েছি আমরা, হয় না? যারা স্পেশাল তারা দেখবে মেন্টালি বা ফিজিক্যালি তারা হয়তো, মানে ফিজিক্যালির জায়গা থেকে বলতে পারে, ফিজিক্যালি তারা হয়তো অতটাও নয়, অ্যাক্টিভ নয়, কিন্তু তারা মেন্টালি হাইলি ট্যালেন্টেড, হয় না? আমি এটাই বলতে পারি দৈহিক বিকাশ আর একটা মানুষের দৈহিক বিকাশ হলে আমি টেকেন অ্যাজ গ্রেন্টেড করে নিতে পারবো না যে মানসিক বিকাশ হবে। এমন অনেক মানুষ তুমি পাবে যাদের প্রচুর মানসিক বিকাশ হয়েছে কিন্তু দৈহিক বিকাশ হয়নি। এমন অনেক মানুষ পাবে যাদের সামাজিক বিকাশ হয়েছে কিন্তু তাদের বৌদ্ধিক বিকাশ হয়নি, এমনও পাবে। তার জন্য এটাকে এত সহজে ধরে নেওয়া, এত সহজে ভেবে নেওয়া এটা সম্ভব নয়। নেক্সট হচ্ছে বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। দেখো, প্রথম দিন থেকে সিডিপি যেদিন থেকে পড়ছো বা পরবর্তীকালে আমরাও দেখবে আলোচনা করব বংশগতি, হেরিডিটি অর এনভায়রনমেন্ট। একটি বাচ্চার বিকাশ হচ্ছে, এই বিকাশটাতে তুমি কাকে গুরুত্ব বেশি দেবে, হেরিডিটি অর এনভায়রনমেন্ট? আমি বলছি দুটোরই সমান গুরুত্ব আছে। আমরা দেখবে বংশগতিবাদী, পরিবেশবাদী, এইরকম বিভিন্ন ধরনের যা রিসার্চার তারা বিভিন্ন তাদের তথ্য দিয়ে বুঝিয়েছেন যে দেখুন, আমি বলছি আপনাকে বংশগতির প্রভাব বেশি, কেউ বলছেন না আমি বিশ্বাস করি পরিবেশের প্রভাব বেশি। বিভিন্ন রকমের দেখবে কালিকক পরিবারের পরীক্ষা, গর্ডারের পরীক্ষা, এদিক থেকে মেদিনীপুরের নেকড়ে শিশু, অনেক গ্যালটনের পরীক্ষা, অনেক পরীক্ষা আমরা পাবো যেখানে আমরা বংশগতির গুরুত্ব দেখবো, আবার কিছু জায়গায় পরিবেশের গুরুত্ব দেখবো। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট অফ সিডিপি আমরা এটা বুঝবো যে বিকাশ প্রক্রিয়াও কিন্তু দুটোরই গুরুত্ব সমান। বংশগতি মানে কি, জন্মগতভাবে যেটা পাচ্ছে এ বাবা মা তার পূর্বপুরুষ থেকে যেটা পাচ্ছে, আর পরিবেশ মানে সে কেমন পরিস্থিতিতে রয়েছে। আমি বলছি
এটা তো হয়, সব দিক থেকে বিকাশের গুরুত্ব রয়েছে। হ্যাঁ, এই বাড়ির ছেলেমেয়েরা এরা খুব উন্নত, দেখবে একটা বর্ধিষ্ণু পরিবার বলে কথা আছে না, এটা বর্ধিষ্ণু পরিবার, এদের বাড়িতে সবাই খুব হাই ক্লাস হাই স্ট্যান্ডার্ডে রয়েছে, তো এদের বাচ্চা তো ভালো হবেই। এটা যেমন বংশগতি, এটা আমরা শুনি। আবার একই সাথে পরিবেশ। গতকালকে রাত্রে আমার এটা সব থেকে বড় টেনশন ছিল, আমি দুবেলা দুমুঠো খেতে পাবো কিনা। গতকাল আমার এটা টেনশন ছিল, যে বাচ্চাটা আজকে লড়াই করছে শুধু একটু পেটে খাবারের জন্য, তার কাছে এই সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, দৈহিক বিকাশ এইসব কিছু ফ্যাক্টরি করে না। কারণ সবার আগে বাঁচতে হবে। আমি বলতে চাইছি আর্থসামাজিক পরিবেশ, তুমি যে সমাজটাতে রয়েছে, তুমি যে কন্ডিশনটাতে রয়েছে, এটাও অনেকাংশে বিকাশের উপর নির্ভরশীল, হয় না? আমি যদি একটা অন্ধকার পৃথিবীর মধ্য থেকে উঠে আসি, আর তুমি যদি ভাবো যে আমার একটা বিশাল বিকাশ হবে, হবে না। আমার যন্ত্রণাময় পৃথিবীতে তুমি যতই আমার কাছ থেকে, আমার মুখ থেকে রবীন্দ্রসঙ্গীত শুনতে চাও, তুমি পাবে না। কারণ আমার লড়াই শুধু বেঁচে থাকার লড়াই। তাহলে সব পেয়েছির দেশ আর এই যে কিছু নেইয়ের দেশ, এই দুটোর বিকাশ সমান হতে পারে না। একই রকম ভাবে আমরা এটা বলতেই পারি, বিকাশে পরিবেশ এবং বংশগতির একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের বিকাশের বৈশিষ্ট্য। আবারও বলবো, ক্লাসগুলো কেমন লাগছে, তোমরা কি আদৌ উপকৃত হচ্ছ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। কারণ তোমাদের পাশে থাকা, তোমাদের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আবারও প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, ক্লাসটাকে পুরোটা দেখার জন্য। প্রত্যেকে ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ।